হাসিনার বাংলাদেশটা এখন 14 কোটি মুসলমানের বাংলাদেশ। হিন্দুস্তানের আধিপত্যকে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না বাংলাদেশে। হাসিনাকে ভারত ফেরত দিতে বাধ্য, কিন্তু বাংলাদেশ কি বাধ্য করতে পারবে? হাসিনাকে না ফেরত দিলে কাল আসেনের একটু বুঝে নাই। রায় হইলেও কার্যকর করা যাবে কি? ইন্ডিয়া তো তারা দিবে না। যারা বন্দী তাদের রায় দিয়ে এখন কার্যকর করা উচিত না। ঠিক আছে, হাসিনাটা হয়েছে, কিন্তু যারা বন্দী তাদের তো রায় দিয়ে কার্যকর করা যায়। যে জিয়া খুনি, জিয়ার তো রায়টা কার্যকর করা যায়, তাহলে তো শান্তি পাওয়া যেত যে কিছু একটা হয়েছে। ডক্টর পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর মিজানুর রহমান আজাহারির মতো মানুষেরা জামাত থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ে জামাত ইসলামীর বিরাট বিজয়। তত্ত্বাবধায়ক সরকার, জামাত ইসলামীর থিওরি। নাসির বার্তা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের এই ভিডিওর ভিতরে কি কি থাকছে সেগুলোর সংবাদ শিরোনাম হয়তো আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। দর্শক শ্রোতা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং বিজ্ঞ কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি নাসির বার্তা ইউটিউব চ্যানেলে। ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি আপনাদের দেখতে হবে, শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো। তাহলেই কেবল আপনারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক গোপন কিছু তথ্য, গোপন কিছু খবর জানতে পারবেন। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবার আগে একটা কথাই বলবো, সেটি হলো প্রতিনিয়ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলে আপডেট, গরম সকল প্রকার নিত্য নতুন খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা করে দিয়েছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ে জামাত ইসলামীর বিরাট বিজয়। তত্ত্বাবধায়ক সরকার, জামাত ইসলামীর থিওরি। তত্ত্বাবধায়ক সরকার থিওরির প্রোপোনেন্ট, থিওরিস্ট সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি। সেই তত্ত্বাবধায়ক সরকার মূলত ধ্বংস করেছিল বিএনপি আর সংবিধান থেকে আউট করে দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিরোধী মূল শক্তি বিএনপি, এটা আপনাকে মনে রাখতে হবে, স্মরণ করে দিতে হবে। এবং এই যে সংবিধানে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল, এখানেও বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি। কারণ কি? বিএনপি তো চেয়েছিল যে এবার থেকে তত্ত্বাবধায়ক সরকার আসুক। কিছুদিন আগে বলেছিল যে ইউনূস সরকার তত্ত্বাবধায়ক সরকারের ট্রান্সফর্ম হোক, রূপান্তরিত হোক। কারণ তত্ত্বাবধায়ক সরকারের একটা বিশেষত্ব হচ্ছে, এখন এটা দেখেন, আপনারা এটাও জেনে থাকবেন আমি কেন বলছি যে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি, বিএনপির পরাজয়। কারণ হচ্ছে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কার বিষয়ে যে তাদের নোট অফ ডিসেন্ট, তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু তাদের নোট অফ ডিসেন্ট আছে। এটা আপনাদের জানা উচিত। বিএনপি যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, মানে আপত্তি জানিয়েছে, রাজি না, তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার একটা। তত্ত্বাবধায়ক সরকারে বিএনপি বেসিক্যালি রাজি, কিন্তু ফরম্যাটগত অনেক বিষয়ে বিএনপি রাজি না। কিন্তু ওটা কিন্তু গণভোটে কিন্তু দেওয়া হয়েছে, মানে এখানে গণভোটেই বিএনপি জয় বাংলা হয়ে যাবে। আবার এবছর থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করার যে খায় সেটা হচ্ছে না। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার আবার কার্যকর হবে। এখন এটা মূলত জামাতের বিজয়। জামাত আবার ক্ষমতায় আসতে যাচ্ছে, আবার না, আগে আসেনি, প্রথমবার ক্ষমতায় আসতে যাচ্ছে। জামাতের থিওরি বাংলাদেশে এস্টাবলিশ হচ্ছে। ইতিহাস স্মরণ করিয়ে দিই, অধ্যাপক গোলাম আজম তত্ত্বাবধায়ক সরকারের থিওরি দিয়েছিলেন। তো 91-তে ইনফরমাল তত্ত্বাবধায়ক সরকার সবাই মেনে নিয়েছে, কিন্তু বিএনপি ক্ষমতায় এসেই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপি বলেছে তত্ত্বাবধায়ক সরকার এটা কি, এটা কি খায় না মাথায় দেয়। জনগণকে জিজ্ঞেস করতো, আপনাকে তত্ত্বাবধায়ক সরকার কি বুঝেন? জনগণ বলতো না, বুঝি না। এখন যেরকম বলতো না যে আপনাকে পিআর বুঝেন, না বুঝি না। আপনারা কি গণভোট বুঝেন? না বুঝি না। অথচ বাস্তবতা হচ্ছে যে জনগণ সংস্কার বুঝেন, বুঝি না। ঐক্যমত কমিশন বুঝেন, বুঝি না। এটা হচ্ছে বিএনপি নাটক। সেম ওইতে সেই 93 সাল থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে করে আসছে বিএনপি। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করতে বিএনপির বিরুদ্ধে জামাত, আওয়ামী লীগ সহ সব দল অনেকদিন হরতাল দিতে হয়েছে, অনেক আন্দোলন করতে হয়েছে। বিএনপি প্রথমে একটা ভুয়া নির্বাচন করেছে 96-তে, 1 মাস পর আবার একটা নির্বাচন করতে বাধ্য হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে। তারপরে বিএনপি আর ক্ষমতা আসতে পারেনি ওই নির্বাচনে। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের বাংলাদেশের প্রথম শত্রু কে? বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার কবর দিতে চেয়েছে কে? বিএনপি। আবিষ্কার করেছে কে? জামাত। এই প্রজন্মের জানা উচিত। এরপরে তো বিএনপি 1 সালে তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জিতেছে। তারপরে আওয়ামী লীগ যে একদম সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে, এর দায় বিএনপির। কিভাবে? বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে বিকৃত করেছে। 2001 সালে ক্ষমতা পেয়ে 6 সালে যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছে বিএনপির রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে। এবং পছন্দের মতো প্রধান বিচারপতি, পছন্দের প্রধান নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এগুলো করার জন্য বিচারপতিদের বয়স বাড়ানো, অমুক তমুক নানান ঘটনা ঘটিয়েছে। ভুয়া ভোটার তালিকা প্রণয়ন, এই যে ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানানো, বিচারপতিদের বয়স বাড়ানো, ভুয়া ভোটার তালিকা, এগুলোর মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগের হাতে অস্ত্র তুলে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে একদম বাতিল করে আওয়ামী লীগ যাতে ভোটারবিহীন বা রাতে নির্বাচন করতে পারে সেই রাস্তা উন্মুক্ত করতে দায় বিএনপি। ক্লিয়ার?
অতএব তত্ত্বাবধায়ক সরকার ধ্বংসের জন্য আওয়ামী লীগ সেকেন্ডলি দায়ী, প্রাইমারিলি দায়ী বিএনপি। এখন অবশ্যই বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, তাও ভেবেছিল যে আমরা এখন ক্ষমতা আসবো, পুরোপুরি পক্ষে না, নোট অফ ডিসেন্ট দিয়ে দিয়েছে। অতএব তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের এই রায়ের মধ্য দিয়ে জামাত ইসলামের বিজয়, জামাতের থিওরির বিজয়, গোলাম আজমের থিওরি আবার রাষ্ট্রীয়ভাবে কায়েম হলো, আর বিএনপির খারিজ ব্যর্থ হলো। বিএনপি জন্মগতভাবে, ঐতিহ্যগতভাবে তত্ত্বাবধায়ক সরকার বিরোধী ফ্রম 1993-94 সাল থেকে। এটা জাতিকে জানিয়ে দিন দর্শক। সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, বহুল প্রত্যাশিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল। 10 কার্যদিবস ধরে শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর মোহাম্মদ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এর রায় ঘোষণা করেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য 6 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি এস.এম. ইমদাদুল হক, বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। তবে জ্যেষ্ঠ আইনজীবী সংবিধান বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপিল বিভাগের রায় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বার হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা অনুষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই। তাদের মতো পরবর্তী অর্থাৎ চতুর্দশ জাতীয় নির্বাচনই হতে পারে তত্ত্বাবধায়ক সরকার অধীনে। ফাইনাল কথা, মানে বিএনপির কাজ এখানে পূরণ হলো। এর উদাহরণ হিসেবে তারা বলেন, আগে সংবিধানে 16 সংশোধনী বাতিল করে আপিল বিভাগ রায় দেওয়ার পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেমন সক্রিয়ভাবে কার্যকর হয়েছিল, তেমনি 1988 সালে এরশাদ সরকারের আনা সংশোধনীতে বিভাগীয় শহরে স্থাপিত হাইকোর্টের সার্কিট বেঞ্চ হাইকোর্ট বাতিল করলে সেই রায়ের পর সার্কিট বেঞ্চ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। আপিল পক্ষের আইনজীবী ডক্টর শরীফ ভুঁইয়া বলেন, এই সংশোধনীগুলো বাতিলের প্রেক্ষাপট ভিন্ন, বর্তমান প্রেক্ষাপটও তাই ভিন্ন। তার মতে ত্রয়োদশ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে গেলে সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে। এর মানে বিএনপির ইচ্ছা পূরণ হচ্ছে না। জামাত শিশির মনির বক্তব্য আমি শোনাবো। জামাত আগে থেকেই বলে আসছে যে না, তত্ত্বাবধায়ক সরকার চতুর্দশ নির্বাচন থেকে চালু করতে হবে। সেটাই গত 11 নভেম্বর শেষ আপিল শুনানিতে বদিউল আলমের পক্ষে শুনানি করেন ডক্টর শরীফ ভুঁইয়া, বিএনপির পক্ষে ব্যারিস্টার রুহুল কবির কাজল, মির্জা ফখরুলের পক্ষে ব্যারিস্টার জয়নুল আবেদিন, জামাত ইসলামীর গোলাম পরোয়ারের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সংশ্লিষ্ট আইনজীবীরা বলেন, আমরা এখন যে অবস্থায় আছি তাদের তত্ত্বাবধায়ক ব্যবস্থা সাংবিধানিকভাবে কার্যকর করা সম্ভব নয়। শিশির মনিরের বক্তব্যটা শোনাই। জামাতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও ফেব্রুয়ারি নির্বাচনে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনই হবে। সংসদ ভাঙার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধান ছিল। সংসদ না থাকলে ভাঙার প্রশ্নই আসে না। তখন তো সেরকম পরিস্থিতি নেই এখন তো। আর সংসদ ভেঙেছে 1 বছরের বেশি সময়, ফলে এখন তত্ত্বাবধায়ক সরকার প্রয়োগের সাংবিধানিক সুযোগ নেই। তার মতে বর্তমানে দেশে একটি অন্তর্বর্তী সরকার অধীনে পরিচালিত হচ্ছে। তাদের 3টি ম্যান্ডেট, বিচার সংস্কার, নির্বাচন, সেই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন সংসদ গঠনের পর চাইলে আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে। এখানে মজার বিষয়, বিএনপির তো মনের খায়েশ যে এখনই কেন তত্ত্বাবধায়ক সরকার নয়, এই সরকারকেই তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিতে হবে। অন দি আদার হ্যান্ড, আওয়ামী লীগ স্পষ্ট করেই বলছে যে এবার এই নির্বাচনই হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এবং আওয়ামী লীগের বিভিন্ন অ্যাক্টিভিস্টরা প্রশ্ন তুলছে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে, তাহলে এখন থেকে এবার থেকে কেন নয়? গত 36 ঘন্টা আগে একটি ভিডিও পোস্ট আমি করেছিলাম, যেখানে আমি উল্লেখ করেছিলাম ডাক্তার পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর মিজানুর রহমান আজাহারির মতো মানুষেরা জামাত থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। আর এই নিউজটি সারা বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে ছড়িয়ে পড়ে অনেক আলোচনা এবং সমালোচনাও পড়েছি আমি। আর এই মুহূর্তে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমি যে বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যের সাথে আরো কত বেশি নিউজ আছে আমি তুলে ধরছি। এবারে নির্বাচনে জামাতের চমক কে কি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার আগে প্রার্থী তালিকা দিয়ে বুটের ময়দানে অবস্থান নিল। চূড়ান্ত পর্যায়ে এসে জামাতের প্রার্থী তালিকায় আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। চলমান আন্দোলনের শরিক দল মহিলা, অমুসলিম, জুলাই যোদ্ধা, ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যুক্ত করতেই জামাত এই সিদ্ধান্ত নিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র থেকে জানিয়েছেন। আমি 36 ঘন্টা আগে যা কথা বলেছি এই নিউজটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। জামাতের নির্বাচনী টিম বর্তমানে প্রার্থী তালিকা চূড়ান্তকরণের কাজ করছে, যাতে থাকছে বড় চমক। চলতি বছরের শুরুতেই বাংলাদেশ জামাত ইসলামী 300 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে নির্বাচনের মাঠে চমক দেখাতে সক্ষম হয়েছে। প্রার্থীরা মাঠে রাত দিন কাজ করে সবার সাথে একক প্রার্থী শুধুমাত্র জামাত দিয়েছে। এমন কোনো আসনের কথা শোনা যায়নি যেখানে জামাতের একাধিক প্রার্থী আছে বা তাদের মধ্যে কোনো কুন্দল, তাদের মধ্যে কোনো সমস্যা, কোনো কিছুর সংবাদ এখনো পাওয়া যায় নাই। ইতিমধ্যে জুলাই সনদের উপর জাতীয় নির্বাচন, আগে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা সহ 5 দফা দাবিতে সমমনা আরো 60টি দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে নেমেছেন জামাত। 8 দলীয় শরিকের অপর 7টি দলের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন ছাড়বে জামাত। আগে বলেছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল, ওনার নির্বাচনী এলাকায় খুলনায় গিয়েছে, প্রয়োজনে 100 আসন ছেড়ে দিবে জামাত, 200 আসন নিজের প্রার্থী দিবে, 100 আসন ছেড়ে দিবে কাকে? শরিক দলগুলাকে। এখন বলছে যে 8 দলের শীর্ষ নেতারা তারা সংসদে দেখতে চান
8 দলের শীর্ষ নেতাদেরকে জামাত সংসদে দেখতে চান এবং যে যেই আসনটিতে পাশ করবে বলে মনে করেন তাকে সেই আসন জামাত ছেড়ে দিবে। এখন তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, নারী, পুরুষ, ছাত্র, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র। আরো বেশি চমক রয়েছে এই নিউজে, যে চমক হলো ডাকসু, চাকসু, রাকসু, বাকসু, এই যে 4টা বিশ্ববিদ্যালয়ে তারা বিপুল ভোটে বিজয়ী হয়েছে, সেখান থেকে 3 জন বিপি, কয়েকজন জিএস কে তারা প্রার্থী করছে আগামী নির্বাচনে। আপনাদের অনেকের মনে থাকার কথা, আমি বলেছিলাম সাদিক কাইয়ুম এবং ছাত্র শিবিরের যে বর্তমান সেন্ট্রাল প্রেসিডেন্ট জাহিদ ইসলামকে ঢাকার 2টি আসনে জামাত প্রার্থী করবে। আর আজকের নিউজে তা চলে আসছে যে কয়েকজন ভিপি নির্বাচিত যারা হয়েছেন, 3টা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভিপি নির্বাচিত হয়েছেন। সেই 3টা বিশ্ববিদ্যালয় কি? রাজশাহী, চট্টগ্রাম এবং ঢাকা। জাহাঙ্গীরনগর তারা ভিপি নির্বাচিত হন নাই, জিএস নির্বাচিত হয়েছেন। এই জন্য জানা গিয়েছে যে জিএস, কয়েকজন জিএস কে সহ আগামী সংসদ নির্বাচনে জামাত প্রার্থী দিচ্ছে। এখন আপনাদের চোখ কপালে উঠছে কিনা, নাকি চোখ চোখের জায়গায় আছে, চোখকে একটু টিপ দিয়ে চেক করে দেখেন। যারা আমার নিউজ নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন যে মিজানুর রহমান আজাহারির কথা কোত্থেকে আমি পেলাম আর এই সূত্র কি থেকে আসলো, এই নিয়ে সর্বশেষ জামাতের কেন্দ্র থেকে পর্যন্ত বিবৃতি দিয়েছে গতকাল যে মিজানুর রহমান আজাহারি যদি আসে, বা এমন ভাবেই জামাত উত্তরটা দিয়েছে যে না, হা, না, ইয়েস, ইয়েস, নো। কারণ আমি আপনাদেরকে বলছি যে আমরা রাজনৈতিক বিশ্লেষক, আমরা যে কথাটা আজকে বলতে পারবো, জামাত যেই কাজটা 3 মাস পরে করবে সেটা আমরা এখন বলতে পারবো, কারণ আমরা সমালোচক, আলোচক, আমরা বলতে পারবো। জামাত যখন অফিসিয়ালি দরকার মনে করবে, তাদের রাজনৈতিক পলিসি এবং প্রজ্ঞা দিয়ে তারা কাজটা করবেন। আমি আপনাদেরকে এই কথাটা বলে রাখছি যে এখানে বেশ কিছু নিউজের কথা আপনাদেরকে বলবো। এর মধ্যে আমি আপনাদেরকে বলে রাখছি যে জামাত যেদিন নির্বাচনী নমিনেশন সাবমিটের প্রথম ডেটে নর্মাল যারা জামাতের যারা থাকবেনই তারা অ্যাপ্লিকেশন ফর্ম নিবেন, জমা দিবেন। আর 11th আওয়ার, শেষ দিন, শেষ মুহূর্তে, শেষ সময়ে জামাতের 1 ডজনের বেশি চমক থাকবে, যাদের নাম আপনারা নির্বাচনের মাঠে এর আগে শুনবেন না, তাদের নাম শুনবেন যেদিন লাস্ট ডেট, লাস্ট মুহূর্তে সাবমিট হবে জামাতের পক্ষ থেকে বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী চমকপ্রদ মুখ। এর মাঝে আমি যদি আপনাদেরকে অ্যাড করে দেই, এখন আমার দেশ পত্রিকার সংগ্রামী সম্পাদক মাহমুদুর রহমান স্যার জামাতের দাঁড়িপাল্লায় প্রার্থী হবেন 11th আওয়ারে। আমি আপনাদেরকে বলেছিলাম যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য প্রার্থী হবে, নতুবা পরবর্তীতে টেকনোক্রেট কোটায় স্বরাষ্ট্রমন্ত্রী হবে। আমি আপনাদেরকে বলেছি 36 ঘন্টার আগের ভিডিওতে, সাংবাদিক ইলিয়াস হোসেন সরাসরি জামাত থেকে নির্বাচন করবে, অথবা টেকনোক্রেট কোটায় মন্ত্রী হবে, তথ্যমন্ত্রী হবে সাংবাদিক ইলিয়াস হোসেন, ধর্মমন্ত্রী হবে বাংলাদেশের নয়, বিশ্ব বুকে বর্তমান সময়ে যারা ইসলামিক স্কলার আছেন বিশ্বর বুকে হাতে গোনা 10 জন, তার মধ্যে একজন হলেন মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি নির্বাচন করবেন দাঁড়িপাল্লায় এবং তিনি মন্ত্রী হবেন, ধর্মমন্ত্রী হবেন বাংলাদেশের। এই কথা নিয়ে গত 36 ঘন্টা যাবৎ প্রচুর মিডিয়াতে লেখালেখি, পক্ষে বিপক্ষে, আমাকে মস্কারি তিরস্কারি সব কিছু করেছেন। এখন আপনারা নিউজের মধ্যে আপনাদেরকে নিয়ে যান। এখানে নিউজটিতে করেছে ইতিমধ্যে বর্তমান সরকারে আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক বক্তা, বর্তমান সময়কালের আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি জামাতের ঢাকা 5 যাত্রাবাড়ি ডেমরা আসনে মনোনয়ন নিচ্ছে বলে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। জামাত সূত্রে অবশ্য এ তথ্য সরাসরি অস্বীকার করেনি, উপরন্ত যোগ করে যে জামাত দেশের খ্যাতমান জনপ্রিয় আলেমদের সংসদে নিয়ে আসতে চায়। কি বলেছেন এহসানুল মাহবুব জুবায়ের ভাই? তিনি বলেছেন যে জামাত আলোড়ন সৃষ্টিকারী বাণী সবাইকে সংসদে দেখতে চায়। এটা বলে নাই যে আমরা মিজানুর রহমান আজহারিকে প্রার্থী দিচ্ছি, বরঞ্চ এটার সাথে আরো প্লাস করেছেন আরো যত ইসলামিক স্কলার আছে সবাইকে জামাত আগামী সংসদে দেখতে চায়। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, আপনি যদি বুঝেন বুঝে নিবেন। এখানে লিখেছে যে ইতিমধ্যে খ্যাতমান জনপ্রিয় আলেম কুষ্টিয়ার একটি আসন থেকে নমিনেশন পেয়েছেন চূড়ান্ত আমির হামজা কুষ্টিয়া। এছাড়াও যারা জনপ্রিয় আলেম কিন্তু সরাসরি জামাত করে না, তাদেরও মনোনয়ন দিয়ে এক ছাতার নিচে আনার চেষ্টা করছে জামাত। এই হলো জামাত। এরপরে আরো যে তথ্যগুলো আপনাদেরকে ইন্টারেস্টিং তথ্য দিচ্ছি সেটা হলো জুলাই অভ্যুত্থানের পর অমুসলিম সম্প্রদায়ের কাছে জামাত ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে মন্দির পাহারা, পূজা, নিরাপত্তা বিধান করা সহ নানা কার্যক্রমের মাধ্যমে তাদের ধর্মীয় উপাসনালয় এবং জানমালের হেফাজতের জন্য জামাতকে তারা বিশ্বাসী মনে করে। অমুসলিম ধর্মের মানুষদের বাড়িঘর, পূজা মণ্ডপ সবকিছু যেহেতু জামাত পাহারা দিয়ে, নিরাপত্তা দিয়ে এই 15-16 মাস রেখেছে, তাই তারা নিরাপদ এবং বিশ্বাসের জায়গায় মনে করে জামাতকে। এখন জামাত তাদের মধ্য থেকে নির্বাচনে প্রার্থী দিচ্ছে। এখানে এজন্য অমুসলিম সম্প্রদায় থেকে একাধিক প্রার্থী দিতে পারে দলটি, একাধিক প্রার্থী দিবে অমুসলিমদের মধ্য থেকে। সেক্ষেত্রে একজন উপজাতি প্রার্থীও হতে পারেন বলে জানা গিয়েছে। একজন উপজাতি প্রার্থীও সংসদে যাবে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপজাতি যায় না, একজন গিয়ে কি করছে এখন
ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে এই তরুণ ইয়াং উপজাতি ছেলেটি, যার এখন পপুলারিটি, খ্যাতি, সুনাম যা আছে সবকিছু কার কাজে লাগতেছে? জামাত শিবিরের কাজে লাগছে। তাহলে জামাত শিবিরের যারা যাবে পাশে তারাই জিরো থেকে হিরো হয়ে যাবে। যারা জিরো থেকে হিরো, এরকম জামাত শিবিরের সাথে নির্বাচন করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলে মেয়ে এখন হিরো, টপ অফ দা নিউজে থাকে, তাদের ফেস, তাদের বক্তব্য, তাদের কার্যকলাপ। এখন আসেন, এরপরে যা লেগেছে, জামাতের পূর্ব ঘোষিত প্রার্থী তালিকায় কোনো মহিলা ছিলেন না। জানা গেছে চূড়ান্ত তালিকায় বেশ কয়েকজন মহিলা প্রার্থী হিসাবে যুক্ত হতে পারেন। এসব মহিলা অধিকাংশই উচ্চ শিক্ষিত এবং সুপরিচিত। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন, সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। আপনারা অনেক জ্ঞানী, বুদ্ধিমান, সেটা আমি বিশ্বাস করি। কারণ অনলাইনে যারা নিউজ শোনে, বুদ্ধিমান জ্ঞানী ব্যতীত নিউজগুলো তারা শোনে না। দেশের যারা খবর রাখার চেষ্টা করে, খবর শোনে, তারা আশা করি অবশ্যই শিক্ষিত এবং বুদ্ধিমান। তাই আপনাদের কাছে প্রশ্ন, প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, কি বুঝলেন, আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, আবারও বলবো, নাসির বার্তা এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত বাংলাদেশের টপ লেভেলের আপডেট, গরম গরম খবরগুলো প্রচার করা হয় এবং বাংলাদেশের বিজ্ঞ বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শেয়ার করা হয়। তাই প্রতিনিয়ত বাংলাদেশের আপডেট নিউজ জানতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অন্তর থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।